আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন মোহাম্মদ ইউনূস, এই প্রশ্নটাও একটা উঠতে শুরু করেছে। এটা নিয়ে কি জানেন বাংলাদেশেই, বা এটা নিয়ে কি চর্চা চলছে? দেখুন, চর্চা চলছে এখন। দেখুন, সরকারিভাবে তারা সত্যিই মানে এরকম কোনো উদ্যোগ নিতে চলেছে মোহাম্মদ ইউনূস? উদ্যোগ পুরোপুরি নিতে, শুনুন, ওখানে একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে না, সেই ইন্টারেস্টিং দিকটা আমি বলবো। প্রচুর আলোচনা হচ্ছে, রাষ্ট্র সংস্কার বলুন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে পরস্পরের সম্পর্ক কি হওয়া উচিত, এইটা সমস্ত নিয়ে কিন্তু একটা প্রচুর আলোচনার পরিসর তৈরি হয়ে গেছে। ফলে ইউনূস সাহেব কোনো সিদ্ধান্ত কিন্তু, বা তার সরকার কিন্তু কোনো সিদ্ধান্ত নিয়েছে এটা আমি বলবো না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো এই প্রশ্নটা উঠেছে যে এই দলটাকে নিষিদ্ধ করা উচিত আর কি। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, দুটো জিনিস, একটা হচ্ছে যে গোটা বাংলাদেশ জুড়ে সবাই তাকে নিষিদ্ধ করতে চাইছেন, এটা নয়। দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করাটা কোনো সমস্যার সমাধান নয়, এটা আমার ব্যক্তিগত মত। এবং কোনো জায়গায় যেটা আপনাকে বলছিলাম, ইউনিয়ন সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে, অমুক হয়ে গেছে, এগুলো হয়নি। এগুলো আমাদের অনেক বেশি রটনা হচ্ছে যে এই হয়ে গেল, তালিবান হয়ে গেল, জামাত হয়ে গেল, এই হয়ে গেল করতে করতে কিন্তু আপনার হিসেবেই 100 দিন সে পার করে ফেলেছে। ফলে 100 দিন পার করার মধ্যেও কিন্তু যারা, দেখুন, প্রথম কয়েকদিন কিন্তু মাজার ভাঙার প্রশ্ন এসেছিল, সামনে এসে গেছিলো মাজার কারা ভাঙছে, কী ভাঙছে। দেখুন, এখন কোথাও মাজার ভাঙার প্রশ্ন নেই। আপনি দেখুন, প্রথমেই হঠাৎ আমাদের মিডিয়া খেপে গেল যে জিন্নাকে নতুন করে পুনর্বাসন করা হচ্ছে। দেখুন, জিন্নার প্রশ্ন এখন কিন্তু পেছনে চলে গেছে। আপনি দেখুন, ওখানে রবীন্দ্রনাথ নিয়ে প্রশ্ন উঠে গেছিলো, কিন্তু দেখুন কেউ বলছে না, এখনও কেউ বলছে না। আওয়ামী লীগও কিন্তু কোনোদিন বলেননি যে হ্যাঁ, আড়ালে আবডালেও, যে দেখুন এইবারের যে জুলাইয়ের যে মুভমেন্ট, সেখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীত, নজরুল ইসলামের কবিতা, গান, অতুল প্রসাদ, হ্যাঁ, এমনকি আমাদের পশ্চিমবাংলায়ও বিস্তৃত প্রায় মোহিনী সরকারের গান ছাড়া কোনো, দেখুন, ধর্মীয় স্লোগান কিন্তু সেখানে কিন্তু ওঠেনি। কিন্তু কেউ বলেনি যে ধর্মীয় স্লোগান দিয়ে তারা ক্ষমতা দখলের চেষ্টা করেছে। আজকেও সেই জায়গায় আছে। 100 দিনে এমন কিছু গোটা দেশ পাল্টে গেছে তাও না। এটা আসলে কী জানেন তো, কিছু পুরনো মানে হয় না, দেখবেন আমরা বামপন্থীদের ক্ষেত্রে অনেক সময় বলি যে 34 বছরের ক্ষমতা থেকে থাকার পরে না থাকাটা তাদের কাছে একটা যন্ত্রণার কারণ। এটাও আওয়ামী লীগের কাছে একটা আক্ষেপের জায়গা, যে এত বছর আমরা ভাবতে পারতাম না, এবং কেউ ভাবতে পারিনি শেখ হাসিনাকে চলে যেতে হবে আর কি। হ্যাঁ, সুতরাং যা ছিল তার চেয়ে খুব খারাপ হয়েছে 100 দিনে, এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। ক্ষমতায় থাকার যে কমফোর্ট জোনটাই কোথাও গিয়ে একদম একদম যে কমফোর্ট জোন, আমি হাত নাড়লেই বাংলাদেশ চলছে, আমার নামই সব, আমি যা করব সেটাই ঠিক। আওয়ামী লীগে হচ্ছে ইউনিয়ন দখল করবে, ছাত্রলীগ হচ্ছে ইউনিয়ন দখল করবে। একে আমি প্রচুর লোকের সাথে কথা বলেছি, সাধারণ স্তরের লোকের সাথে, আমি রিকশাওয়ালাদের সাথে কথা বলেছি। দেখুন কি জিনিস, এই যে এখনও স্টেবল সরকার তো হয়নি। আমি বলবো এটা আমি বলবো, কারণ এটা তো সত্যি ইন্টারিম একটা সরকার চলছে আর কি ওখানে। এখন ইন্টারিম সরকারের অনেক সীমাবদ্ধতা আছে। তার একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে, এত বড় দেশ, যতই হোক আমাদের চেয়ে হয়তো কিছুই না ভারতের তুলনায়, তাহলেও তার 18-19 কোটি লোকের দেশ, এতগুলো 65টা জেলা। ফলে সেখানে কিন্তু একটা সময় সত্যি লাগবে। আর তার চেয়েও যেটা বড় কথা হচ্ছে যে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু, দেখুন কালকেই দেখলাম যে বিএনপির তারেক রহমানের জন্মদিন ছিল। আমি অবাক হয়ে দেখলাম যে তারেক রহমান একটা স্টেটমেন্ট দিয়েছেন, কেউ মহান নেতা, দেশ নেতা, এবং ঘটা করে জন্মদিন পালন করা, এইগুলো কিন্তু উনি স্ট্রিক্টলি বারণ করে দিয়েছেন। এখন আমার কাছে তো মনে হয় ইতিবাচক, কেন এর আগে তো এই ইতিবাচক জায়গাগুলো আমাদের উপমহাদেশেই খুব বিরল ছিল। এখন তাছাড়াও ধরুন অনেক জায়গা আছে, অনেক ছাত্ররা আছে, তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের জায়গা প্রশ্ন তুলছে, যে সংস্কারটা, সংবিধান সংস্কার করার দরকার আছে আর কি। এবং সংবিধানের এমন অজস্র জিনিস এইখানে পশ্চিমবাংলা বা ভারতও মিথ হয়ে গেছে। সে মিথটা হচ্ছে, ওটা একটা ধর্মনিরপেক্ষ ছিল। শোনেন, ওখানে 72ই সংবিধানে যেটা ছিল, ভালো ভালো কিছু কথা ছিল, কিন্তু কথার শেষে কি ছিল জানেন? যে এটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান যদি মনে করেন তাহলে এই ভালো জায়গাগুলো তৈরি হবে, কিন্তু তার কোনো দায় নেই তিনি সংসদের পাশ করিয়ে নেবেন বা অন্যান্য বিরোধীদের সঙ্গে আলোচনা করে এইটা করবেন। তিনি যদি মনে করেন
তিনি তাহলে দেশ ধর্মনিরপেক্ষ থাকতে পারে, আবার নাও থাকতে পারেন যদি তিনি মনে করেন। ফলে এইটা হঠাৎ ওই যে আবারও বলছি যে একটা পদকে তো অনেক বড় ক্ষমতা দেওয়া, বিশাল ক্ষমতা, মানে সেখানে কিন্তু আপনার কোনো রকম মানে জায়গা ছিল না যে একজনই সিদ্ধান্ত নিয়ে নেবেন যে কি হবে বা কি ওইটাই হবে তো না। বলা হচ্ছে, ওইটাই তো বলা হচ্ছে। আপনি যদি ক্লাসিক্যাল ফ্যাসিস্ট নাও বলেন, আপনি যদি পলিটিক্যাল সায়েন্সের জায়গায় দাঁড়িয়ে ওটাকে ফ্যাসিবাদ নাও বলেন, কিন্তু যেটা বলা হয়েছে সেটা কিন্তু খুব সত্যি। সেটা হচ্ছে যে যাবতীয় ক্ষমতার কেন্দ্রে ছিলেন প্রধানমন্ত্রী, আর দ্বিতীয় হচ্ছে যে যাবতীয় যে বিরোধী যে কণ্ঠস্বর বলুন, বাক স্বাধীনতা বলুন, গোটাটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু বন্ধ না, এই যে ফ্যাসিবাদটাকে তৈরি করার যে প্রক্রিয়াগুলো ছিল, হ্যাঁ, সেই প্রক্রিয়াগুলো দেখলে আপনার হাসি পাবে। যেখানে ধরুন গুম ঘরে মানুষকে আটকে রাখা হচ্ছে, কিন্তু সেখানে সরকারি টেলিভিশন বলছে বাতাবি লেবুর বাম্পার ফলন ঘটছে। হ্যাঁ, ফলে এখন কি হচ্ছে, এখন এই হচ্ছে, এরা পাচ্ছে না, এইসব বলে তো কোনো অতীতকে সহজে মুছে ফেলাটা ঠিক না। কিন্তু হাসিনা সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকারে কি পরিস্থিতি, মানে আমরা দেখেছিলাম যে হাসিনা সরকারের সময় দ্রব্যমূল্য বৃদ্ধি, এরকম অনেক ইস্যু ছিল যেগুলো জনজীবনে সরাসরি প্রভাব ফেলছিল, সেগুলো কি নিয়ন্ত্রণে এসেছে? না, আমি মনে করি না সেটা পুরোটাই নিয়ন্ত্রণে এসেছে, বরং কিছু কিছু হ্যাঁ, না না, নিয়ন্ত্রণে পুরোপুরি এসছে আমি এটা বলতে পারি না। জিনিসের দাম বাড়েনি এটা আমি বলতে পারবো না। আমি বলছি তুলনাটাই খুব গোলমেলে। তার কারণ হচ্ছে একটা স্থায়ী 15 বছরের সরকার যেটা করতে পারে, সেইটা কিন্তু একটা অস্থায়ী ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কাজটা কঠিন। দ্বিতীয় হচ্ছে তাদের আমলাতন্ত্রের মধ্যে এখনও পুরনো রেজিমের রেশ থেকে গেছে। তাদের অনেক পরিকাঠামোগত জায়গায় মিডিয়ার ক্ষেত্রেও, তাদের দেশের মিডিয়ার ক্ষেত্রেও পুরনো রেজিমের যে ধ্বংসাবশেষ সেটা যথেষ্ট সক্রিয়। এবং তার চেয়েও যেটা বড় কথা হচ্ছে যে দেখুন, যে বিশাল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, তার ফলে বাংলাদেশের অর্থনীতি তো এমনিই ঝাঁঝরা হয়েছিল। সরি, তো বাংলাদেশের অর্থনীতি তো এমনিই ঝাঁঝরা হয়ে থাকার কথা। কিন্তু দেখুন গত 2 মাসে বিদেশে এই যে বিশাল চুরি, সেটা কিন্তু ইউনিট সরকার আটকাতে পেরেছে। দেখুন ছোট ছোট উদাহরণ দিই, আমাদের যেগুলো চোখে আসে না। আপনারা দেখবেন যে এবার মহিলা ফুটবল টিম সাব গেমস জিতেছে বাংলাদেশে, এরকম টালমাটাল সময়ও তারা জিতেছে। এবং তাদের যে অর্থমূল্য দেওয়া হচ্ছে সেটা কয়েক লক্ষ টাকা, যেটা কিন্তু আগে সরকার কখনো ভাবেইনি আর কি। এখন আপনি বলতে পারেন এই টাকার অঙ্কে কি সব হয়? না, এটা হয় যে সম্মান এবং স্বীকৃতি দেওয়া। একেবারে চাকমা সম্প্রদায়ের মেয়েরা হাইলাইটেড হচ্ছে, একেবারে গ্রাম থেকে মেয়েরা উঠে এসে তারা বিশ্বজয় করছে, কিন্তু তাদের যে সম্মানটা প্রাপ্য ছিল সেইটা কিন্তু আগের সরকার দেয়নি। তার কারণ হচ্ছে সে ব্যস্ত ছিল হচ্ছে লুটে। এই লুটপাট অর্থনীতিটা তো আওয়ামী লীগ করেছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তাহলে আপনি সেই আওয়ামী লীগের সমর্থক যারা ফেসবুকেও লিখছে জিনিসের দাম বাড়ছে, তো তাদের জানা উচিত। তো ধরুন আপনার বাড়িতে একটা বাজেট আপনি করেছেন 10 টাকার, সেইটা 8 টাকা আপনি কাউকে দিয়ে দিলেন, থাকলো 2 টাকায়। সেই 2 টাকায় কি 10 টাকার কাজটা সম্পন্ন করা সম্ভব? সম্ভব নয় তো। ফলে আজকে 100 দিনের মধ্যে সমস্ত জিনিসপত্র, সিন্ডিকেট, এইগুলো সমস্ত ভেঙে দিয়ে একটা নতুন একটা জায়গা তৈরি করা, এটা কি কারোর পক্ষে সম্ভব? এটা সম্ভব না। কিন্তু চেষ্টা একেবারে হচ্ছে না সেটা আমি বলবো না। আমি আবারও বলছি, অন্তত আপনি বৈদেশিক মুদ্রা যে এতে পৌঁছে গেছিল তলানিতে, সেইটা খানিকটা সামলানো গেছে আর কি। আইন শৃঙ্খলার পরিস্থিতিও দেখুন আগের চেয়ে, এটা তো এটা তো কেউ বলছেও না যে অন্ধকার নেমে এসছে, হ্যাঁ, কিন্তু ফলে আইন শৃঙ্খলাও কিন্তু নিশ্চিতভাবে আগের তুলনায় ভালো হয়েছে। আমি তো প্রথমেই বললাম মাজার ভাঙা, অমুক ভাঙা, জিন্না পুনর্বাসন তো গেল উঠে গেছিলো, হ্যাঁ, কিন্তু একটা কি এখন আপনি চোখে পড়ছে? জাতীয় সঙ্গীত পাল্টে যাচ্ছে, কোনোটাই দেখুন এখনও কিন্তু হয়নি এবং হবেও না। সৌমিত্রবাবু, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই যে গুঞ্জন ছড়িয়েছে তা নয়, হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে বিচারের ব্যবস্থা করবেন মোহাম্মদ ইউনূস, এই কথাও তিনি বাংলাদেশবাসীকে দিয়েছেন, এমনও হেডলাইনও কিন্তু হয়েছে। এই বিষয়টা জানতে চাই। সেটা তো দেখেন, সেই যে আপনি এইখানেও দেখুন কি হয়, মানুষের একটা জিনিস হয় যে হাসিনার বিরুদ্ধে এত প্রতিহিংসা
কেন হচ্ছে নেওয়া হচ্ছে? এটা তো মূল স্পিরিট আপনার প্রশ্নের। আপনি বলুন তো, সেটা তো এখন বক্তৃতাতে আপনি শুনতে পাবেন। শেখ হাসিনা প্রকাশ্যেই বলেছিলেন যে ইউনূস সাহেবকে দুবার চুবানোর দরকার আছে, পদ্মাতে না যমুনাতে দুবার তাকে চুবিয়ে আবার উঠিয়ে পড়া, এবং ব্যাখ্যা দিয়েছিলেন যে 3বার চুবাতে যেও না, তাহলে লোকটা মারাও যেতে পারে। এখন এই যে চুবানোর যে প্রতিহিংসা, সেটার মূল স্রষ্টা কে? ফলে এইগুলো হচ্ছে জনরোষ এখনও হাসিনার বিরুদ্ধে আছে। আমি তো আবারও বলছি, ধরুন কোনো বিচার, এখন দেখুন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচারের জায়গা তো দীর্ঘদিন ধরে সব জায়গায় উঠেছে। এখন এগুলো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত, এটা আমি বলতে পারবো না। আমি তাকে মনে করবো না যে যেমন বাংলাদেশে তো ফাঁসিও হয়েছে, যে আমি তো কখনোই, ধরুন আপনি কলকাতায় বলুন বা অন্য জায়গায় বলুন, ব্যক্তিগতভাবে একজন লেখক হিসেবে বা ফিল্ম মেকার হিসেবে আমি ফাঁসির পক্ষে নই। সুতরাং আমি তো প্রথমেই বললাম যে নিষিদ্ধ করার আমি নয়। তবে হ্যাঁ, তারা যদি, যে সরকার এখন আছে, তারা যদি মনে করে যে শেখ হাসিনা এমন কিছু কাজ করেছেন প্রধান হিসেবে, দেখুন ব্যক্তিগত শেখ হাসিনা ভালো কি খারাপ সেটা তো গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ যে তিনি দেশের সরকারের প্রধান হিসেবে জনগণকে এমন একটা রাস্তায় নিয়ে গেছিলেন, সেটা ক্ষতিকারক। সেটা তো কোনো না কোনো জায়গা থেকে প্রশ্নগুলো উঠে আসার দরকার আছে।